আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ এবং আমি তানজিয়া জ্যোতি। এবার বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। দিনাজপুরের চিরির বন্দর থেকে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় রংপুর সিআইডির এএসপি সহ আটক 5 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দিনাজপুর ও রংপুর প্রতিনিধির তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথি রিপোর্ট। 23 আগস্ট রাত 8টার দিকে দিনাজপুরের চিরির বন্দর উপজেলার নান্দারাই গ্রামে লুৎফর রহমানের বাড়িতে যান রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির। সঙ্গে ছিলেন এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক। সেখানে গিয়ে টাকা আত্মসাতের অভিযোগে লুৎফরের স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান তারা। এ সময় তারা 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে ভুক্তভোগীরা জানান। মুক্তিপণ দাবি করতেছে আমাদের কাছে ফোন দিয়ে, আমরা বলছি টাকা জোগাড় হচ্ছে, টাকা জোগাড় করতেছি। পরে এক পর্যায়ে আমরা পর্যায়ক্রমে যাই, আমাদেরকে যাইতে বলে রানীবন্দর থেকে ঘুরাইতে 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 আমরা হাজি দানেশের এখানে এসে টাকা দিতে যাই, তাকে হাতে নাতে ধরে তারপরও পালায় যায় 10 মাইলে এসে আমাদের মোটরসাইকেল এবং প্রশাসনের সহযোগিতায় আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। পরদিন বিকেলে 8 লাখ টাকা নিয়ে অপহৃতদের স্বজনরা নির্ধারিত জায়গায় অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে এএসপি সরোয়ার ও তার 2 পুলিশ সহকর্মী সহ 4 জনকে আটক করে পুলিশে দেন তারা। এ বিষয়ে রংপুর ও দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য না করা হলেও ফোনে বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে। কাগজে কলমে সেখান থেকে আউট নাই, আমাকে বলে নাই। যে 2 জন কনস্টেবল নিয়ে গেছিল তারাও 10 দিনের ক্যাজুয়াল লিভে আছে। না এটা তো আমার তো তদন্তের বিষয় না, এটা তদন্ত করবে তো দিনাজপুর জেলা পুলিশ। নুসরাত জাহান সিনথি, আরটিভি। এই বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিস হোসেন দুলাল। সিআইডির এএসপি সহ অন্যান্য সদস্যদের আটকের ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন মুখ খুলছেন না? এই আটকের বিষয় নিয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? সাবরিনা, দিনাজপুরের চিরির বন্দরে মা ও ছেলে অপহরণের ঘটনায় আজ দুপুর থেকে কিন্তু আসামিদেরকে পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়েছিল। সন্ধ্যা 6টার দিকে আসলে তাদেরকে অতি ভারী বর্ষণের মাঝে তারা 5-7টি গাড়ি করে তারা দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে আসে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাদেরকে সম্ভবত 25 থেকে 30 মিনিট রাখা হয়েছিল। আমরাও এই বৃষ্টির মধ্যে সেখানে ছুটে যাই, কিন্তু সেখানে এখানে এসে জানতে পারি যেখানে আরো একজন আসামিকে তারা নিযুক্ত করেছে। সেটা হলো পলাশ, যে সোর্স অর্থাৎ গোয়েন্দা হিসাবে 2 দলের সমন্বয় হিসাবে কাজ করেছে। তো এখন আসামি বর্তমানে 5 জন। এই আসামিদেরকে দিনাজপুর চিরির বন্দর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে তোলা হয় এবং সেখানে থেকে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আবার ফেরত দেওয়া হয়। আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্রে যে তাদেরকে শুধু গ্রেপ্তারে দেখানো হচ্ছে এবং এখন বর্তমানে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হচ্ছে। আসলে এর বেশি আমরা আর কিছু বলতে পারছি না। এবং পুলিশের ব্যাপারটা আপনারা যেটা বলতেছেন যে পুলিশ প্রশাসন কিন্তু একেবারেই নীরব। আমরা গণমাধ্যম কর্মীরা অনেক চেষ্টা করেছি, আসলে দুপুর থেকে শুরু করে এখন সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমরা কোনো রকমের কারো ব্রিফিং বা কোনো রকমের কারো মন্তব্য বা বিবৃতি পাইনি। তো এই ছিল দিনাজপুরের অপহরণ মামলার আমার কাছে সর্বশেষ তথ্য। দুলাল, ধন্যবাদ। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন আনিস হোসেন দুলাল। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 3য় দিনে ঘটনার প্রত্যক্ষদর্শী ও সিনহার সহযোগী শাহিদুল ইসলাম সিফাতকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। 3য় দিনের সাক্ষ্য নেওয়া শেষে আগামী 5 থেকে 8 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ওসি প্রদীপ সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। এদিকে কাঠগড়ায় ওসি প্রদীপের মোবাইলে কথা বলার ঘটনায় 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। গেল বছরের 31শে জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারের আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন।
শাহিন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শাহিন, জানাবেন যে সাক্ষ্য গ্রহণ শেষে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা আসলে কি বলছেন? কিছুক্ষণ আগে আজকে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ এবং জেরার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজকে যে মেজর সিনহার সহযোগী শাহিদুল ইসলাম সিফাতের আজকে জেরা হয়েছে। এর আগে সকালে তিনি জবানবন্দি দিয়েছেন বাকি অংশটুকু গতকালকের পর। তো এই মুহূর্তে এখন সংশ্লিষ্ট বাদী এবং বিবাদী পক্ষের আইনজীবীরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা উভয়ে বলছেন বিচার তাদের নিজের স্ব পক্ষে ঠিকইভাবে যাচ্ছেন বলে তারা আমাকে জানিয়েছেন। এই মুহূর্তে কয়েকজন আইনজীবী তারা ব্রিফ করেছেন। আর একটা বিষয় হচ্ছে আগামী মাসের সেপ্টেম্বরের 5, 6, 7, 8 এই 4 দিন পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে জেলা জজ আদালতে। ওই 4 দিনে বাকি সাক্ষীদের জেরা এবং জবানবন্দি অনুষ্ঠিত হবে কক্সবাজার জেলা জজ ও দায়রা জজ আদালতে। তো আজকের মতো কার্যক্রম শেষ হয়েছে আদালতের। তো বাদী পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম জানিয়েছেন তারা ঠিকভাবে কোর্টে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করতে পেরেছেন এবং যে তারা যে আসামিরা যে অপরাধ করেছেন, নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা সেটা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছেন। এবং পিপি ফরিদুল আলমও আমাদেরকে জানিয়েছেন তারা চান সর্বোচ্চ শাস্তি। তো তারা তাদের প্রতিক্রিয়া এখনো জানাচ্ছেন। পরবর্তীতে আমরা আপনাদেরকে সেটা জানাতে পারবো। জ্যোতি। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাইফুর রহিম শাহিন জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। বরিশালে ব্যানার অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ইউএনও ও পুলিশের দায়ের করা 2 মামলায় গ্রেফতার 21 জনের মধ্যে 12 জনকে জামিন দিয়েছে আদালত। সকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতার 21 আসামির পক্ষে আইনজীবী আরশিপ উদ্দিন শাওন জামিন আবেদন করেন। দুপুরে বিচারক মোহাম্মদ মাসুম বিল্লাহ শুনানি শেষে পুলিশের মামলায় 9 জন ও ইউএনও করা মামলায় 3 জন সহ মোট 12 জনকে জামিন দেন। যেহেতু গ্রেপ্তার, তাদেরকে এই জামিন ছাড়া অন্য কোনো ভাবে তো মুক্ত করার কোনো আইনগত পথ নাই। আমরা সেই জামিনের দরখাস্ত দেব, শুনানি করব, সেটা প্রক্রিয়াধীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া চিত্রনায়িকা পরিমণি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে মৃত কলেজ ছাত্রী মুনিয়া ও জেকেজির ডাক্তার সাবরিনার ব্যক্তিগত জীবনের ভিডিও সরাতে নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নোহাইয়া আহমেদের রিট দায়ের করেন। রিটে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ধরনের অনলাইন থেকে চরিত্র হরণ করে কারো ব্যক্তিগত আপত্তিজনক ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চে রিটের শুনানি হবে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুরুতেই হলে ওঠার ক্ষেত্রে অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত সাদিয়া কানিজুর রিপোর্টে থাকছে। করোনার সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শুরুতেই সব শিক্ষার্থীরা আবাসিক সুবিধা পাবেন না। অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে আবাসিক হল খুলে দেওয়া হবে। আর নভেম্বরের মাঝামাঝি সময় এসব শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হলে পর্যায়ক্রমে আবাসন সুবিধা পাবে বাকিরা। কি সংখ্যক ছাত্র আমাদের টিকা পাচ্ছে এবং সংক্রমণের হারটিকে আমরা সেটা সাপেক্ষে আর কি, যে সংক্রমণ যত কমে আসবে তত আমাদের জন্য ভালো, সেটা বিবেচনায় নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সরাসরি পাঠদানের বিষয়টি বিবেচনা করছি এবং পরীক্ষা। তো এটি যে সব পুরো বিশ্ববিদ্যালয় একই সময় খুলে দেওয়া হবে সেটা নয়, সেটা হচ্ছে যারা 4th ইয়ার ফাইনাল
তাদের জন্য এবং যারা মাস্টার্স ফাইনালে আছে তাদের জন্য পর্যায়ক্রমে আমরা সেটা চিন্তা ভাবনা করছি অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে। এদিকে হল খুলে দেওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। রোডম্যাপ ঘোষণা করার কাছেই তারা যায়নি, বরঞ্চ শিক্ষার্থীদের এই শিক্ষা জীবনকে আরো দুর্বিষহ করার জন্য এইভাবেই একটি লাগামহীনভাবে এইটা ঘোষণা করছে শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরেই তো বন্ধ ছিল, হ্যাঁ, তো অবশ্যই যখন খুলবে তখন অনেক বড় ধরনের চেঞ্জ আমরা দেখতে পারবো। ঠিক আছে, আমাদের অলরেডি এরকম বলছে বিভিন্ন আমরা যারা দ্বিতীয় বর্ষে আছে তাদের জন্য কিছুই করা হয়নি। গ্রামে থেকে বড় হচ্ছে, ফ্যামিলিও চাচ্ছে ভালো একটা কিছু করার জন্য, আমরা সেখান থেকে কিছু করতে পারছি না। এমন অবস্থা আমরা কি করব? তবে আবাসিক হল খুলে দিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আন্তর্জাতিক বাজার মূল্য বাড়ার কথা জানিয়ে বাণিজ্য সচিব বললেন সহসাই কমার সম্ভাবনা নেই চাল, চিনি ও ভোজ্য তেলের দাম। তবে মুনাফালোভী ও কালো বাজারিরা যাতে সুযোগ নিতে না পারে সেজন্য তৃণমূলে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের নিত্যপণ্য পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বিস্তারিত থাকছে নাজির ফরাজের রিপোর্টে। বাজারে আগে থেকেই কিছুটা চড়া ছিল চিনির দাম, হঠাৎ করেই তা বেড়েছে আরও। 3 দিনের ব্যবধানে কেজি প্রতি 6 থেকে 8 টাকা বেড়ে খোলাটা বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। প্যাকেটের চিনির দাম 80 থেকে 82 টাকা। চালের বাজারও ঊর্ধ্বমুখী, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। বেড়েছে আটা ময়দার দামও, একই অবস্থা মসুরের ডালেও। এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। এমন অবস্থায় নিত্যপণ্যের মজুদ, সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করল বাণিজ্য মন্ত্রণালয়। তবে কোনো সুসংবাদ দিতে পারেননি বাণিজ্য সচিব। আন্তর্জাতিক মূল্য একটু বৃদ্ধি পেয়েছে, সেটার রিফ্লেকশন হবে, এটা হয়তো বাজারের নিয়মেই হবে। দাম কমানোর একটা হতে পারে যে ডিউটি কমানো, আমরা এখন আবারও দিব, যেগুলা একটু অসহনীয় দাম আমরা মনে করলে পর্যালোচনা করে সেক্ষেত্রে আমরা এনবিআরকে হয়তো রিকোয়েস্ট করব। মুনাফা লোভী ও কালোবাজারি ঠেকাতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। যদি কেউ অন্যায়ভাবে ভোক্তাদের কষ্ট দেওয়ার জন্য বা অতি মুনাফা করেন অথবা মজুদদারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মোবাইল কোর্ট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কম্পিটিশন কমিশন সহ যারা আছেন তারাও সর্বত্র এবং সদা সজাগ থাকবেন এবং এই কোভিডকালীন মানুষকে উপশম দেওয়ার জন্য যা যা করার দরকার সরকার সেই ব্যবস্থা নেবেন। সচিব জানান, চালের বাজারে স্বস্তি ফেরাতে 7 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। ভাবে জেলা পর্যায়ে, উপজেলা, সারা দেশে মনিটরিংটা জোরদার করা যায়। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়দানের 4 বছর পূর্ণ হলো, তবে ফেরানো যায়নি একজনকেও। কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশ মিয়ানমার চুক্তি হওয়ার পর রোহিঙ্গাদের ফেরাতে 2 দফা প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় যেতে রাজি করানো যায়নি রোহিঙ্গাদের। এর মধ্যে কোভিড মহামারী আর মিয়ানমারে সেনা অভ্যুত্থানে স্থবির হয়ে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া। টেকনাফ থেকে শাহিনশার তথ্যছবিতে জানাচ্ছেন অভ ইসলাম। রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, ধর্ষণের কারণে 2017 সালের 25শে আগস্ট থেকে রাখাইন রাজ্যের লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসলে বাংলাদেশ সরকার তাদের মানবিক কারণে আশ্রয় দেয়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিপুল এলাকা জুড়ে 34টি শিবিরে নতুন ও পুরাতন মিলে আশ্রয় নিয়েছে 11 লাখেরও বেশি রোহিঙ্গা, কিন্তু 4 বছরে তাদের একজনকেও ফেরত পাঠানো যায়নি। সরকার ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গাদের ফেরাতে চুক্তি হয় 2 দেশের। 2018 সালের 15 নভেম্বর ও 2019 সালের 22শে আগস্ট 2 বার প্রত্যাবাসনের তারিখ নির্ধারণ হলেও নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত না হওয়ায় একজন রোহিঙ্গাও মিয়ানমার ফেরেনি। এরপর কচ্ছপ গতিতে চলা প্রত্যাবাসন প্রক্রিয়া আবারও থমকে যায় কোভিড-19 ও 2021 সালের মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে। তবে রোহিঙ্গারা বলছে শরণার্থী জীবন নয়, ফিরতে চান নিজ দেশে। আর মা বাবার খবর তা গিয়ে গই, আত্মীয় স্বজনের তা গিয়ে গই, কিছু কিছু রোহিঙ্গা আছে ভিতরে আর সুন্দর আফান বনতা গিয়ে 2 জন এটা যদি আর দেশের মাঝে আর দিন অন্য দিবার গেছে চলিবারে আর এদিন এগুলো চলিবারি আর জায়গা সম্মতি দিন গুরুসল জায়গা সম্মতি মাল সম্মতি দিন আর তো খালি খালি ফেলাই। এদিকে 4 বছরে অপরাধের চূড়ায় উঠেছে রোহিঙ্গারা। খুন থেকে শুরু করে ধর্ষণ, ডাকাতির মতো ভয়ঙ্কর অপরাধের জন্য প্রায় 1300 মামলা হয় তাদের বিরুদ্ধে। দিন যতই গড়াচ্ছে হুমকির মুখে পড়ছে স্থানীয়রা। তাদের মিয়ানমার ফেরাতে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকরে জোর দাবি স্থানীয়দের। এখন এই রোহিঙ্গারা দলবদ্ধ হয়ে সশস্ত্র অবস্থায়
তারা চুরি ডাকাতি রাহাজানি মানুষকে ধরে নিয়ে মুক্তিপণ আদায় এবং অনেক আমার এলাকার স্থানীয় বাসিন্দাকে তারা হত্যাও করেছে। যাতে ক্যাম্প এলাকায় যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সচেষ্ট আছে, যাতে আগের চেয়ে বেশি কঠোরতা কিভাবে বজায় রাখা যায়, যাতে তারা বাইরে বেরিয়ে না আসতে পারে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, করোনা মহামারীর কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। ওরা যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে এবং সেই হিসেবে আমরা সবসময় কাজ করি। তাদেরকে একসময় তাদের দেশেই ফেরত যেতে হবে এবং তারাও মানসিকভাবে এটি প্রস্তুত আছে। সংকট আরো বড় হবার আগেই রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমার পাঠাতে সরকার সচেষ্ট হবে, এমনটাই আশা স্থানীয়দের। অভি ইসলাম, টিভি। রাজধানীতে ডেঙ্গুতে মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলেনুর তাপস। এদিকে উচ্চশিক্ষিত অনেকের বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে জানিয়ে সবাইকে নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আর ঢাকা উত্তরের মেয়র বলেন, ৫ লাখ টাকা জরিমানা গুনতে না চাইলে এডিস মশার লার্ভা ধ্বংসে বাড়ি ও ছাদবাগানে ৫০ টাকার কেরোসিন ছিটানোর পরামর্শ। বিস্তারিত থাকছে নাজিফ ফরাজের আরও একটি রিপোর্টে। ডেঙ্গু আক্রান্ত ৯ মাসের শিশু সাইদকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় টানা ১৮ দিন হাসপাতালে মা কুলসুম বেগম। ছোট ছেলের ১২ দিন পর বড় ছেলে আসাদও ডেঙ্গু আক্রান্ত হয়, মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার। হাসপাতালে পাশাপাশি 2 বিছানায় 2 ছেলের চলছে চিকিৎসা। ওর থেকে ও ভালো সুস্থ আছে। আমরা আসছি মহাখালী থেকে। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীরা ছুটছে দেশের বিভিন্ন হাসপাতালে। গেল একদিনে ভর্তি হয়েছে 278 জন, তাদের মধ্যে 230 জনই ঢাকায়। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 2 জনের, আর গত 2 মাসের কম সময়ে মৃত্যু হয়েছে 40 জনের। ডেঙ্গু হয়েছে ওর বড় বোনের, হচ্ছে ওর বড় ভাই আর রাব্বুর ছিল। ডেঙ্গুতে মৃত্যু বাড়ায় মশাবাহিত রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভায় দুঃখ প্রকাশ করলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। ডেঙ্গু প্রতিরোধে জোর দেন সমন্বিতভাবে কাজ করার। আমরা দুঃখিত, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রায় 35 জন ইন্তেকাল করেছেন। বিশেষ করে যেটা কষ্টদায়ক সেটা হলো বাচ্চারা আক্রান্ত হচ্ছে। তো সেই জায়গায় আমি মনে করব যে স্বাস্থ্য অধিদপ্তর আরও কার্যকর ভূমিকা রাখবে এবং অভিভাবকেরা আরও সচেতন হবে। ঢাকা উত্তরের মেয়র অবশ্য মশা বৃদ্ধির জন্য মৌসুম শুরুর আগে ওষুধ না পাওয়াকে দায়ী করেন। 5 লাখ টাকা ফাইন দেওয়া হচ্ছে, কিন্তু ওখানে যদি তারা 50 টাকা কেরোসিন ছিটিয়ে দেয় মাননীয় মন্ত্রী, তাহলে আর 5 লাখ টাকা ফাইন হয় না। মশা নিয়ন্ত্রণে ওয়ার্ড কাউন্সিলরদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। বাসীকে সবাইকে আমরা অনুরোধ করব যে আপনারা যদি ছাদ বাগান করেন, দয়া করে ফুলের টবের মধ্যে কয়েক ফোঁটা কেরোসিন তেল দিয়ে দেন। ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার কথা স্বীকার করলেও স্থানীয় সরকার মন্ত্রীর দাবি, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে এখনো ভালো অবস্থানে বাংলাদেশ। সিনারিটা এটা দিছি, এটা আমাদের বন্ধের ভালো। নাজিফ ফরাজি, RTV, ঢাকা। করোনা প্রসঙ্গ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় সারা দেশে আরও 114 জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন 25,627 জন। নতুন করে শনাক্ত হয়েছে 4,966 জন, আর মোট শনাক্ত দাঁড়ালো 14,77,930 জন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার 14.67%। এদিকে গতকালের চেয়ে কমেছে শনাক্তের সংখ্যা। করোনার গণটিকার দ্বিতীয় ডোজ আগামী 7 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এদিকে টিকা পেতে ভোগান্তি আর হয়রানি রয়েই গেছে প্রবাসীদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিতে এসে অনেক প্রবাসী অভিযোগ করেন, নিবন্ধন করলেও মোবাইলে মেসেজ না পাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন তারা। এয়ার বাদলের রিপোর্ট দেখুন। রানিং মাসের 15 তারিখ এখন পর্যন্ত মেসেজ আসে নাই। বরিশালের মঠবাড়িয়া থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসেছেন ওমান প্রবাসী ওমর ফারুক। 15 আগস্ট নিবন্ধন করলেও মেসেজ না পাওয়ায় টিকা পাচ্ছেন না। ওমান খুলছে, এখন ওখানে যদি ঢুকতে না পারি তাহলে আমার বিষয়টাই বাদ হয়ে যাবে। এখন এখানে বলতে যে টিকা নাই, সেই জন্য মেসেজ যাইতে আসে না। টিকা আসবে তখন মেসেজ দিবে, এই কথা বল। তার মতোই দশা সিঙ্গাপুরগামী নারায়ণগঞ্জের হাসান সহ অনেকের। আমি রাজারবাগ থেকে আসছি, ওখান থেকে বলছে যে এখানে টিকা নাই, ওখান থেকে পাঠাইছে পিসিতে। এ থেকে আইসা বলছি যে দেখাইছি, দেখানোর পর ওনারা বলতেছে এটা টিকা নাই। আমরা কোথায় যাবো বলেন মাননীয় প্রধানমন্ত্রী? রেজিস্ট্রেশন করছি রানিং মাসের 17 তারিখে,
কিন্তু এখন পর্যন্ত আমার কোনো মেসেজ হয় না। তাই রেজিস্ট্রেশন বলতে এখন টিকে নাই, এই কথা বলতেছে। তাহলে তো আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আমি তো যাইতে পারবো না। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে চান না কর্তৃপক্ষের কেউই। আর যারা ফার্স্ট ডোজ নিয়েছে তাদের তো সেকেন্ড ডোজের নির্দিষ্ট মেয়াদ আছে। তবে অনেকটা শৃঙ্খলার সঙ্গেই টিকাদান চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ যে সিনোভ্যাক্স বা সিনোফার্মা এটা আমরা দিচ্ছি, 2 ডোজই চলছে আমাদের। এছাড়া অ্যাস্ট্রাজেনিকা, মডার্না এবং ফাইজারের দ্বিতীয় ডোজ চলছে। প্রবাসীদের জন্য আমরা অ্যাস্ট্রাজেনিকা দিচ্ছি এখন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, গণটিকার প্রথম ডোজ গ্রহীতারা একইভাবে দ্বিতীয় ডোজও পাবেন। 7 তারিখে আমাদের সেকেন্ড ডোজটা দেওয়ার কথা। এখন ফিল্ডে আছে প্রায় 35 লাখের মতো, আর ওখানে যদি আরো 50 লাখ আসে তাহলে পরে আমি আশা করছি এই কয়দিনে যদি ওই 30 লাখের মধ্যে ধরেন যে আরো 7-8 লাখ বা 10-15 লাখ খরচাও হয়ে যায়, বাকি 50 লাখ আসলে পরে আমরা তাদের সেকেন্ড ডোজটা নিশ্চিত করতে পারবো। আর বাদল, RTV, ঢাকা। রাজবাড়ী দৌলদিয়ায় পদ্মার পানি বইছে বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে। এতে 50,000 মানুষ পানিবন্দী আছেন। ভাঙনে ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর। এদিকে তীব্র স্রোতে দৌলদিয়া পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফরিদপুরে পদ্মার পানি কিছুটা কমলেও এখনও পানিবন্দী দিন কাটাচ্ছেন 50টি গ্রামের মানুষ। আলফাডাঙ্গায় মধুমতির ভাঙনে দুশ্চিন্তায় আছেন স্থানীয়রা। সিরাজগঞ্জে যমুনার পানি স্থিতিশীল থাকলেও শাখা নদীর পানি বেড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে প্লাবিত এলাকার মানুষ। টাঙ্গাইলে পানিবন্দী দিন কাটছে হাজারো মানুষের। কুড়িগ্রামে ফের বাড়ছে নদ নদীর পানি। এতে ক্ষতির মুখে পড়েছে রূপা, আমন, সবজিসহ বিভিন্ন ফসল। জায়গা জমি যা ছিল সব ভাঙি চলে গেছে, আর এখন হলে আমার কিছু বলতে কিছু নেই। আমি এখন কোন যাব? আমার জায়গা জমি কিছুই নেই, টাকা পয়সাও নেই, আমি কিনবো অন্য জায়গায়। আটা চলা কষ্ট হয়, এই কাম কাজ নাই, কিন্তু আমরা যে কোনো সাহায্য চাই। যে নদীর পানি বাড়তেছে, এইরকম জায়গা জমি ভাঙিয়ে জমা জমি সব শেষ। ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে গেছে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে দুর্ভোগ পোহান অফিসগামীরা। খাল ও নালা দিয়ে পানি নামতে না পারায় নগরীর নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চকবাজার, প্রবর্তক, মুরাদপুর, বহাতারহাট, আগ্রাবাদ, সিডিয়া আবাসিক এলাকা, গোসাইডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চাঁদগাঁও, বাকুলিয়া সহ নগরের নিচু এলাকায় পানি জমে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। পানি নিষ্কাশনের রাস্তাগুলি নেই। আসলে পানি নিষ্কাশনের রাস্তাগুলি দরকার বেশি। পানি যেখানে উপস্থিত এখানে জড়ো হয়েছে, যাচ্ছে না পানি সহজে। না যাওয়ার কারণে পানি এখানে উপস্থিত হয়ে গেছে, এখানে মানুষের কষ্ট হচ্ছে। কাজ যদি হইতো, এরা যদি পরিপূর্ণভাবে কাজ হইতো তাহলে তার এতটুকু পানি হইতো না। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাইফুল, জলাবদ্ধতার হাত থেকে কি চট্টগ্রামবাসীর কোনো মুক্তি নেই? এ নিয়ে প্রশাসন আসলে কি বলছে? যেমনটি বলেছিলেন, চট্টগ্রামবাসী মনে হয় আসলে কোনোভাবে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আসলে আশা করা যাচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন একজন এক এক ধরনের কথা বলে একজন আরেকজনকে আসলে দোষারোপ করতেছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি মা ও শিশু হাসপাতালের শিশু ওয়ার্ডে, সেখানে কিন্তু সকাল থেকে এক কমের পানি ছিল, ধীরে ধীরে কিন্তু এই পানি এখন কমতে শুরু করেছে। দুপুরের পর থেকে কিন্তু পানি বেড়ে চলছিল, কোনোভাবে কিন্তু আসলে এখান থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না বললেই চলে। এখানে সবথেকে বেশি যারা কষ্ট করেছেন তারা হচ্ছে যে শিশু নিয়ে যারা যেই এসেছেন, শিশু রোগী নিয়ে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কষ্ট পেয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন আসলে কর্তৃপক্ষ কিছুই করার নাই, যেহেতু পানি এই হাসপাতালটির একটা নিত্য সঙ্গে দাঁড়িয়েছে, কোনোভাবেই কিন্তু আসলে এখান থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন দুজনেই কিন্তু আসলে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম ওনাদের সাথে কথা বলার জন্য, ওনারা কিন্তু আমাদের মোবাইল রিসিভ করেনি, যার কারণে ওনাদের বক্তব্য আমরা আসলে নিতে পারিনি। আরেকটা বিষয় হচ্ছে যে সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে, জোয়ারের এবং বৃষ্টির পানির কারণে চট্টগ্রাম সবগুলো নিম্নচাপ চলিয়ে গেছে। কোনোভাবে কিন্তু আসলে এর থেকে নগরবাসী কখন মুক্তি পাবে এই বিষয়টা কিন্তু আসলে কেউ জানে না। কিন্তু এই ছিল চট্টগ্রাম থেকে আমাদের সর্বশেষ। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ।
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। ভোরে হাটিকুমরুল ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় যাত্রীবাহী একটি ভ্যানকে উত্তরাঞ্চলগামী কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ও 2 যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন পাঁচলিয়া গ্রামের ভ্যান চালক খোদাবক্স হায়দার আলী ও শাহাদাত হোসেন। এদিকে সকালে জেলার তারাস উপজেলার খালকুলা এলাকায় 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও 2 জন। নির্ধারিত সময়ে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের কথা আবারও বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে আফগান পরিস্থিতিতে নিয়ে আলোচনার জন্য ইরান সফরে গেছেন তালেবান নেতা মোল্লা বারাদার। তার সঙ্গে গোপন বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA প্রধান। একরামুল ইসলাম খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। এর সাথে বাড়ছে মার্কিন সেনাদের নিরাপত্তা ঝুঁকি। সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে সেনাদের আফগান থেকে দ্রুত চলে আসা দরকার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে সামরিক বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। তালেবান নিয়ন্ত্রিত কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অভিযানে প্রতিদিন মার্কিন সেনাদের জন্য ঝুঁকি বাড়ছে। সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে আফগানিস্তান থেকে দ্রুত চলে আসা দরকার। তবে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে যুক্তরাষ্ট্রকে তালেবান সহায়তা করছে বলেও জানান বাইডেন। আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানকে তাদের কার্যক্রম দিয়ে বিচার করবে বলে মন্তব্য করেন বাইডেন। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে গেছেন তালেবান নেতা মোল্লা বারাদার। প্রতিনিধি দলটি ইরানে দুদেশের সম্পর্ক, আফগান শরণার্থী পরিস্থিতি এবং চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে প্রাধান্য দেয়। এদিকে কাবুলে মোল্লা বারাদার সঙ্গে বৈঠক করেছেন CIA প্রধান। কাবুল বিমানবন্দর থেকে সবাইকে নিরাপদে সরিয়ে আনার চলমান প্রক্রিয়ার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। যদিও CIA ও তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে তালেবানের হাতে কাবুল পতনের পর আফগানিস্তানকে সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক। দেশটিতে 2 ডজনেরও বেশি উন্নয়নমূলক প্রকল্প চালু রয়েছে সংস্থাটির। একরামুল ইসলাম খান, RTV। ভেনেজুয়েলার আনাদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মারা গেছেন 15 জন। পর্যটকদের কাছে আকর্ষণীয় ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় মেরিদা রাজ্যে কৃষি এলাকা মোকোটিস ভ্যালিতে 7 দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সেখানকার বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায় টোভার গ্রামের একটি রাস্তায় বিভিন্ন যানবাহন ভেসে যাচ্ছে। এছাড়া অনেক গাড়ি মাটির নিচে চাপা পড়ে আছে। গ্রামটির বিদ্যুৎ ও টেলিফোন ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে দুর্গত এলাকাগুলোতে। বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCBর বার্ষিক সাধারণ সভা কাল দুপুরে হোটেল রেডিসন ব্লুতে শুরু হবে সভা। কোভিড মহামারীর কারণে গেল জুলাইয়ে AGM স্থগিত করা হয়। বোর্ডের সব কাউন্সিলরের উপস্থিতিতেই হবে এবারের AGM। নির্বাচনী রূপরেখা প্রণয়ন প্রধান ইস্যু হলেও 2021-22 অর্থ বছরের বাজেট অনুমোদন করা হবে AGM-এ। এছাড়া নিয়মিত AGM না হওয়ায় গেল 3 বছরের বোর্ডের যাবতীয় কার্যক্রম, হিসাব ও নিরীক্ষা তুলে ধরা হবে। সবকিছু ঠিক থাকলে আসছে অক্টোবরের শেষের দিকে হবে BCBর নির্বাচন। 2006-07 থেকে শুরু করে 2019-20 অর্থ বছর পর্যন্ত BCBর AGM হয়েছে মাত্র 3 বার। সবশেষ AGM হয় 2017 সালের 2 অক্টোবর। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সন্ধ্যা সংবাদ পর্যন্ত RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন RTV+-এ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।